এখন একটা ভিডিও করতে বসলাম, ভিডিওটা করব। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, বসে বসে তো কাজ নেই, কিছু কাজ করি। তো এখন সামনেই ইলেকশন আসছে। ইলেকশন নিয়ে তো অনেকভাবেই বিভিন্ন দিকে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনেক হচ্ছে, কি বলেন না, হয় টক শো বা কথোপকথন, আলোচনা, এগুলো হচ্ছে। তা আমাদের দেশের মানুষের খ্যাতিদার হলো টাকা পয়সা পাইলেই ধুম করে গিয়ে একটা মানুষকে ভোট দিয়ে আসে। এই টাকা নিল একবার, যায়নি, যে দলের কাছ থেকে নিই, 5 বছর ধরে এই দলের যে জুলুমটা চলে পুরা দেশবাসীর ওপরে, এইগুলা কিন্তু ভোটাররা চিন্তা করে যে আমার এই ভোটটায় দেশের মানুষের ক্ষতি হয়ে যাবে। শুধু আমি 2 পয়সা পাইয়ে গেলাম, আমি 2 দিন পরে ক্ষতিগ্রস্ত হব। যাদের কাছে টাকা নিলাম এদের দিই, এরা জুলুমবাজ, এরা চাঁদাবাজ, এরা ধান্দাবাজ, এরা চেয়ারে গিয়ে বসলে আমার দিকে একটা তাকায় না। আমার এলাকার রাস্তাটা, আমার এলাকার সুবিধা কিছুই তাদের আর, মানে ওই দায়িত্বশীল জায়গার থেকে যে দায়িত্বগুলো পালন করার দরকার এগুলো থোড়াই কেয়ার করে, এগুলোর দিকে তাদের আর গুরুত্ব থাকে না। এই জন্যে আমার মনে হয় প্রতিটা জনসাধারণের একটু রাজনৈতিক সচেতন হওয়া দরকার, যে আমি কেন ভোট দিচ্ছি, কাকে দিচ্ছি, কোন ব্যক্তিকে দিচ্ছি, ব্যক্তিটি কেমন, এর চারিত্রিক গুণাবলী কি, এ কিভাবে পয়সা কড়ি বানাইছে, এত টাকা দিয়ে ভোটের সময় ছোটাছুটি করছে, এর পয়সার উৎসটা কোথায়, এই কায়িক পরিশ্রম করে কি এই পয়সাগুলা আগে আমাদের বিলাই আজকে ভোট দিতে চাচ্ছে? মনে হয় না, এমন লোক পাওয়া যায় না। আর এমন লোক ওই নিজের কি বলে, সোজা বাংলা যেটা বলে, গতর ঘামানো পয়সা দিয়ে ইলেকশন করতে যায়। কেন? ওটা একটা জোয়ার ভোট, ওখানে যদি জিতে গেল, জোয়ার দান বেজে গেল, 5 বছর ধরে বিভিন্নভাবে কামাই করবে, খাবে। তো আমরা তো রাজনীতি করিও না, দলও করি না, ওটা করার দরকার। আমরা খাটি খাই, আমাদের দৈনন্দিন জীবন ধারণটা করার জন্যে আমরা পরিশ্রম করি, উপার্জন করি, সংসারে ব্যয় করি। আর আমরা রাষ্ট্রীয় যে ক্ষমতাবান যারা থাকে রাষ্ট্রের ক্ষেত্রে, তাদের থেকে আমাদের অধিকার মতন আমাদের সুবিধাগুলো আমরা পাইতে চাই। সেই পাওয়ার জায়গাটা আমাদেরকে দেওয়া হয় না, বঞ্চিত করা হয়। কেন? এখানে আমাদের দোষ হলো ওইটা, আমরা ভালো মন্দ, এবং আমি যে কাজটা করছি, আমি ইলেকশনে একটি মাত্র ভোট কিন্তু দিচ্ছি। এই ভোটের বিনিময়ে সে যে ক্ষমতায় গিয়ে অধিষ্ঠিত হচ্ছে, ক্ষমতায় গিয়ে বসছে, এরপরে তার কাজ কারবারগুলো কি হবে? সে ভূমিদস্যু হবে, না সে মানে দেশের জন্য ব্যয়িত রাস্তাঘাটের পয়সা কড়ি বাড়বে, কালভার্টের পয়সা বাড়বে, বিভিন্ন পয়সা কড়ির বিনিময়ে কারো চাকরি বাকরির ব্যাপারে সুপারিশ করবে, বহু কিছু জড়িত। কেননা একটা সংসারের কর্তা, সে কিভাবে তার সংসার চালাবে, এমনই একটা দায়িত্বের জায়গায় আমরা সেই গ্রামের মেম্বার থেকে শুরু করে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, ওই সংসদে যারা যায় দেশের জন্য আইন বানানোর কথা, তারাও এসে এই বিভিন্ন কিছু মেরে কেটে খাওয়ার জন্য এখানেও মানে স্থানীয় সরকার হিসেবে যাদের দায়িত্ব তাদের উপরেও মোড়লিয়ানা করে। তো অনেক জটিলতা, অনেক কিছু দেখলাম, বয়স ভোট, অনেক কিছু সহ্যও করছি, উপায় নেই। আমি কি করছি? আরো দরকার দেশের আপাপর জন সবাই তো এই দুঃখ কষ্ট নিয়েই আমাদের
কেটে গেল সব, জীবনের সময়গুলো সব বাংলাদেশ স্বাধীন করে এ পর্যন্ত ওই হয়ে গেল। এখন এই যে একটা সুযোগ এসছে, এখানে ওই দল বড় না ওই যে ব্যক্তিটি দাঁড়াচ্ছে ওই ব্যক্তিটি সব, এটাই আমার দেখা। আমাদের দলবাজি করার দরকার, এবং কোন দলে কত সৎ মানুষ আছে আর অসৎ মানুষের সংখ্যা, এগুলো দেখতে অনেকগুলো হিসাব নিকাশ করে যদি ভোট দেওয়া যায়, মনে হয় ভালো সরকার আমরা পেতে পারি। এখন কোন দল আসবে, কি হবে না হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এটা আমাদের সাধারণ মানে নাগরিক বা পাবলিক হিসেবে ভোট অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করা দরকার। এবং এই ব্যাপারে লোভ লালসা, দলবাজি, এসবগুলোর দিকে চিন্তা না করে কি করছি এটার দিকেই সঠিকভাবে খেয়াল করা দরকার। এবং কাণ্ডজ্ঞান কম থাকলে কাণ্ডজ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন আলোচনা টোনা এগুলো শোনা দরকার। কাউট বাটপারে তো ভরে আছে, কাউট বাটপার বিভিন্ন ধান্দাবাজ লোকে তো ভর। তো আসলে সুপরামর্শ দেওয়ারও লোক যেমন আছে টুকটাক, সে সঙ্গে কুপরামর্শ দেওয়ার লোকের সংখ্যাটাই বেশি। যাই হোক, ইলেকশন কে কিভাবে চিন্তা করছে এবং ভোট কিভাবে কি হবে এই ব্যাপারে একটু সুযোগ আছে, একটু লম্বা সময়ের জন্য থাকা উচিত না। কাজে কোথাও না কোথাও আমাদেরকে একটা কাট অফ দিতে হবে এবং বলতে হবে যে আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আগাইতে হবে। এখন এই আর্গুমেন্ট ঠিক আছে যে অনেকে যেটা করে যে গণতান্ত্রিক ভাবে ইলেক্টেড গভর্নমেন্ট মানে কি ভালো গণতান্ত্রিক গভর্নমেন্ট, মানে ধরো ইলেক্টেড, দ্যাট ডাজ নট মিন যে ভ্যালুজ এর দিক থেকে সে ডেমোক্রেটিক, এটা হইতে পারে, কিন্তু ইলেকশন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কি আর কোনো রাস্তা আছে? আর তো কোনো রাস্তা নেই, তাই না? যদি ইলেক্টেড গভর্নমেন্টই ভালো ডেমোক্রেটিক হবে না, কিন্তু এইটাই প্রসেস যে আমরা যদি এটাকে অ্যাগেইন এন্ড অ্যাগেইন প্র্যাকটিস করি তাহলে একটু একটু করে কোয়ালিটি বাড়বে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে ইলেকশনে যাইতে হবে এবং গণতান্ত্রিক সিস্টেমে যাইতে হবে, এটা নন নেগোশিয়েবল আমাদের। কখন তোমার টাইম বাটটা কত সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আমি জুন যেটা বলা ছিল আগে গভর্নমেন্টের, আমি এটাকে খুবই রিজনেবল টাইমলাইন বলে মনে করি। তুমি যদি এটাকে আগাইতে চাও, পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে আগাইতে পারো। যদি 2-4-5 মাস পিছাইতে চাও, সবার কনসার্ন নিয়ে, এখানে যারা যারা রাজনৈতিক দল আছে তাদের কনসার্ন নিয়ে 2-4-5 মাস তুমি পিছাইতে পারো, কিন্তু এটা ওপেন এন্ডেড থাকা ঠিক না। ধরো এখনকার যারা সরকারে আছে তুমি একটা ওপেন এন্ডেড টাইম দিয়ে দিলে, আই ডোন্ট থিংক দ্যাটস গুড। ইট হ্যাজ টু বি আ ডেডলাইন। তো এখনকার সময় আমাদের দুইটা ডেডলাইন আছে, একটা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন একটা ডেডলাইন আছে, আর জুনের বেশি এই সরকার থাকবে না, এটা একটা ডেডলাইন আছে। এবং আমি মনে করি জুনের ডেডলাইনটা মেনটেন করা উচিত। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত। করা উচিত না। ধরেন ফেব্রুয়ারি ইলেকশন হইলে তো আপনার ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে উইদিন খুব শর্ট টাইমের মধ্যে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে ধরো মার্চের দিকে, মার্চের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমার কোশ্চেনটা ছিল, ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশনটা হলো না, কোনো কারণে দেশে ইলেকশন ভন্ডুল হয়ে গেল ফর হোয়াট এভার রিজনস, যদি এরকম হয় দেন মানে আমি দুটা জিনিস বলবো এখানে। প্রথম হলো যে ফেব্রুয়ারিতে হইলে ভালো, আমার ফেব্রুয়ারি নিয়ে খুব মাথা ব্যথা নাই। আমি জুনের ডেডলাইন, যেহেতু আগে জুন বলা আছে, আমি জুনের একটা ডেডলাইন ঠিক করবো যে আপনি এক্সপেক্ট করতেছেন যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন নাও হয় জুনের মধ্যে সেটা হয়ে যাবে এবং আপনি এটা রিজনেবল। আমি জুনের মধ্যে রিজনেবল মনে করি আর কি। জুনের মধ্যে যদি নির্বাচন হয় আমি ওকে উইথ দ্যাট। তার কারণ হলো সরকার আগে জুনটাকেই ডেডলাইন বলছে। এখন যদি জুনের মধ্যে নির্বাচন না হয় তাহলে আমি দুইটা প্রবলেম দেখি। একটা প্রবলেম হলো যে ডক্টর ইউনূস যখন আসলো উনি তো একটা কনসেনসাসের মধ্য দিয়ে আসছে, তাই না? একটা ন্যাশনাল কনসেনসাস, ফর্মালি হয় নাই কিন্তু ইনফর্মালি হয়েছে, এবং আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি, সকল রাজনৈতিক দল ওনাকে সাপোর্ট করছে। কিন্তু এই সরকার যদি তার দেওয়া ওয়াদা এবং কথা ঠিকঠাক মতো না রাখে
তাইলে জাতি হিসাবে আমরা যদি এরকম আরেকটা ক্রাইসিসে পড়ি তাহলে কেউ কারো বিশ্বাস করবে না আর নতুন করে। আমি মনে করি দ্যাট উইল বি আ ভেরি বিগ ড্যামেজ ফর দ্য নেশন। তাই না? আমরা এই ট্রানজিশন টাইমে কিন্তু একটা গভর্নমেন্টের উপর আমরা বিশ্বাস করছি। ধর সমাজের মধ্যে মানুষের যদি পারস্পরিক ট্রাস্টগুলো নষ্ট হয়ে যায় তাহলে হলো তোমার ফিতনা তৈরি হবে, কেওয়াস তৈরি হবে। একটা কেওয়াটিক সিচুয়েশন হলো সবচেয়ে খারাপ। হাসিনার গভর্নমেন্ট ফল করার পর তো একটা কেওয়াস হওয়ার কথা ছিল এখানে, কারণ সাধারণত একটা স্ট্যাবলিশড 15 বছরের একটা গভর্নমেন্ট, স্ট্যাবলিশড গভর্নমেন্ট, সেটা যখন হুট করে পড়ে যায় একটা ভ্যাকুয়াম হবে। কিন্তু সেই ভ্যাকুয়ামটা কিন্তু আমাদের খুব বড় ধরনের কেওয়াস তৈরি করে নাই। কেন করে নাই? অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে ছিল ইনস্টিটিউশন হিসাবে, এবং সেই রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের সাথে কোঅপারেট করছে, কিছুটা একজন আরেকজনের সাথে রশি টানাটানি করছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কোঅপারেট করছে। এবং সেকেন্ড হলো যে ডক্টর ইউনূস এজ এ পার্সন তাদের সবার রেসপেক্টটা পাইছে। কেউ কিন্তু ইউনূসের ব্যাপারে পার্সোনালি তোমার তার কনসেন্টকে উইথড্র করে নাই, বিএনপিও করে নাই, জামাতও করে নাই, এনসিপিও করে নাই। তো এই যে আমরা একজন পার্সন পাইলাম যার ব্যাপারে সবাই এগ্রি করতে পারছে, এটা তো আমাদের আরেকটা ন্যাশনাল ক্রাইসিসে আবার লাগবে। আল্লাহ না করুক ন্যাশনাল ক্রাইসিস যদি না হয়, আমরা যদি আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে দিয়ে যাইতে পারি তাহলে ভালো। কিন্তু কোথাও যদি ন্যাশনাল ক্রাইসিস তৈরি হয় তাহলে আমাদের এটা আবার লাগবে। তাহলে এইখানে যদি তার ওয়ার্ডিংটা ভায়োলেট হয়, যে তার কথা দিয়ে সে কথা রাখতেছে না, তাহলে আমরা পরের বার যখন ধরো এই ধরনের সিচুয়েশন আবার যাব তখন কেউ কাউকে ট্রাস্ট করবে না। এটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো যে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, মানে তার একটা টেনিউর থাকা উচিত। তুমি যদি তার ইনডেফিনিট রাখো যে ওকে সে কতদিন ক্ষমতা থাকবে, মানে তার ইচ্ছা মতো থাকবে, অথবা আলাপ আলোচনা করে দেখবো, তাহলে তার যদি টেনিউর ঠিক না থাকে তাহলে কোন সময়ের মধ্যে সে কতখানি কাজ করবে, পারফরমেন্স এভালুয়েট করবে কি দিয়া? তার তো কোনো, এটা তো ওপেন বুক হয়, তাই না? আমি তোমার পরীক্ষাতে বসাইলাম, তোমার পরীক্ষার প্রশ্নপত্র ঠিক নাই, কয় মার্কসের পরীক্ষা তাও ঠিক নাই, কত ঘন্টা পরীক্ষা দেওয়া তাও ঠিক নাই, তাহলে এটা কোনো পরীক্ষা হলো? তাহলে এখনকার গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তাহলে আমি যদি তারে বলি যে তুমি একটা ওপেন এন্ডেড গভর্নমেন্ট, দ্যাট শুড নট ওয়ার্ক। তো আমার মনে হয় যে এই দুইটা কারণে আমাদের নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে। কিন্তু এখানে আর একটা ইস্যু আছে, সেটা হলো নির্বাচনের আগে কিন্তু একটা মিনিমাম লেভেল অফ তোমার রিফরমেশন প্রয়োজন, যেটা নিয়ে বারবার আমরা বলে আসতেছি যে আমাদের যে ডেমোক্রেটিক সিচুয়েশন ছিল, যেই 72 কনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ যেখানে জিনিসটাকে রেখে গেছে, এইটাকে মিনিমাম কোনো পরিবর্তন না করে যদি আমরা নির্বাচনে যাই, দ্যাটস নট এ গুড থিং। এবং এই জায়গায় বিএনপি সংস্কারের ব্যাপারে যে কিছুটা রিজার্ভেশন দেখাইছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের দিক থেকে ভালো কাজ হয়নি। এটা রাজনৈতিক দল হিসাবে তাদের ইম্যাচুরিটি এবং ব্যর্থতা। তারা একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, তাদের উচিত ছিল এখানে আরো রেসপন্সিবল আচরণ করা। 72 এর কনস্টিটিউশন একটা রেড মার্ক, আমাদের এটারে পরিবর্তন করতে হইব। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অতিরিক্ত পরিমাণ আছে, এটা একটা রেড মার্ক। কেয়ারটেকার গভর্নমেন্টের একটা জায়গা লাগবে, যেটা হচ্ছে তোমার কনস্টিটিউশনে এমন ভাবে থাকবে যে এটা হুট করে কেউ বাদ দিয়ে দিতে পারবে না। কেয়ারটেকার গভর্নমেন্ট বাদে আমাদের কোনো নির্বাচনের বাইরে সুষ্ঠু হয় নাই। সো এটা একটা রেড মার্ক যেটা আমাদেরকে সলভ করতে হবে। সরকারি এবং বিরোধী দলের মধ্যে কোঅপারেশন কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে আরো বাড়ানো যায় কিনা, যে কারণে আমরা উচ্চ কক্ষের কথা বলছি, যে উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে হয় তাহলে সেখানে সরকারি দল এবং বিরোধী দল কোঅপারেট করতে বাধ্য হবে, এরকম একটা কোঅপারেশন তৈরি করা যায় কিনা। তো এই ফান্ডামেন্টাল কোশ্চেন গুলো থেকে আমাদের চোখ সরানো যাবে না। এই ফান্ডামেন্টাল জিনিসগুলোকে সলভ করে তারপর আমাদেরকে ইলেকশনে যাইতে হবে, এবং দুইটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে না। না, কনফ্লিক্ট করে না, এটা তো ইন থিওরি কনফ্লিক্ট করে না। কিন্তু আপনি দেখেন এখন যেই ডিবেট বা যেই মানে যা হইতেছে কনফ্লিক্ট, মানে পলিটিক্যাল কনফ্লিক্ট আমরা এখন যা দেখি, রাস্তাঘাটে কনফ্লিক্ট হচ্ছে না, দ্যাটস এ ভেরি গুড থিং। যে মানে গত এক বছরে আমরা কোনো মানে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে কোনো আমরা পলিটিক্যাল ভায়োলেন্স আমরা দেখি নাই, দ্যাটস এ ভেরি গুড থিং। আমি মনে করি এটা একটা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। এবং তারা একসাথে বসে আলাপ আলোচনা করতেছে, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হয়েছে, এটা আমি মনে করি যে একটা তোমার অসাধারণ এক্সাম্পল আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। নো ডাউট এরকম সিনারিও তো আমরা খুব বেশি দেখে অভ্যস্ত না, যে সবগুলো দল একসাথে বসছে, তারা চিন্তা করতেছে কি করবে, দেশ নিয়ে তারা ভাবতেছে। এটা তো আমরা আগে দেখিনি। বাট হাউএভার এই যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে, মানে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা আমরা মানে যেটা নিয়ে আমরা আলাপ শুরু করছি, নির্বাচন যদি না হয় তাহলে কি হবে। কয়েকটা পার্টি তারা তো মানে মেজরিটি অফ দ্য পার্টিস তারা তো দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের একটা বেশ কড়া স্ট্যান্স আছে, এটা আগে করতে হবে ইলেকশনের আগে। আর মানে বড় পার্টি হিসেবে বিএনপি সেটাকে হ্যাঁ, এখানে দুইটা পোল আছে। ধরো একটা এক্সট্রিম পোল আছে হলো এনসিপির, যারা বলতে চাইতেছে যে
গণ অধিকার তোমার গণপরিষদ পরিষদ অধিবেশন হইতে হবে, মানে আগামী ইলেকশন হইতে হবে, কনস্টিটিউশন একেবারে কমপ্লিটলি নতুন করে লেখা, এটা হচ্ছে তোমার এনসিপির পজিশন। মাঝামাঝি থাকা রাজনৈতিক দলগুলো তোমার জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন চায়, এবং এইটা ধরো রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা কোনো একটা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে যদি হয় তারা হ্যাপি, কিন্তু এটা কনস্টিটিউশনের সাথে একটা লিগাল জায়গায় যাইতে হবে, যে এটা একটা লিগাল বাইন্ডিংস থাকবে। তোমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে একটা লিগাল বাইন্ডিংস থাকবে। বিএনপি এই ব্যাপারে, বিএনপির পজিশন আমার কাছে খুব ধোঁয়াশা মনে হয়। বিএনপির যেভাবে আমি দেখতেছি তাতে মনে হয় যে প্রথমত হলো বিএনপির এগুলোর ব্যাপারে কনসার্ন কম, যে সনদ ঘোষণাপত্র না হইলেও হয়, থাকলে ওকে, এটা বিএনপির পজিশন। সেকেন্ড হলো তারা এটারে কনস্টিটিউশনে নিতে তাদের আপত্তি আছে, এক্সিকিউটিভ অর্ডারে তাদের আপত্তি আছে, তারা চায় যে সবকিছু পরের সরকার করবে আসার পরে। আমি মনে করি যে বিএনপির একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এই পজিশন রিথিং করা দরকার। জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদে যে সমস্ত আলাপ আলোচনাগুলো আসছে আমাদের রিফরমেশনের ব্যাপারে, এগুলো বাদ দিয়ে আমরা যদি এখন যাই, তাহলে তো আমাদেরকে আবার পরের রাজনৈতিক দল যে নির্বাচনে জিতে আসবে তার গুড উইলের উপর ডিপেন্ড করতে হবে। তো আমি এই যে এত বড় একটা অভ্যুত্থান হইলো, অভ্যুত্থানের পরে আমাদের আলাপ আলোচনা হইলো, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা হইলো, এর সবকিছুকেই আমার আগামী মানে আর একটা দলের, একটা মাত্র দলের হাতে আমি কেন দিব? প্রশ্ন উঠতে পারে যে পরের নির্বাচনে তারা আইসা যদি এটা র্যাটিফাই না করে তাহলে তো এটা ইফেক্টিভ হবে না। লেটস গো ইন দ্য আদার ওয়ে, যে আমি এটার এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে দিলাম, পরের নির্বাচনে সে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, আয়সা বাদ দিয়ে দেখ সবকিছু, তো তার জন্য তো সমানই পরের দলের জন্য, সে আয়সা বাদ দিয়ে দেখ, জনগণ দেখুক যে সে কোনটা এগ্রি করছে কোনটা করে নাই, তার একটা পলিটিক্যাল কনসিকুয়েন্স থাকবে তার পরবর্তীতে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তো আমার তো জনগণের কাছে যাইতে হবে, তাই না? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। তা আমি চাই যে তাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দিতে। ব্যাকফুটটা হলো যে আমি এক্সিকিউটিভ অর্ডারে চাই এটা আইন হয়ে যাক, এটার উপর দিয়ে আমি নির্বাচনে যাই, তারপর সে আইসা এটা সংসদে করবে। তারপর যদি সেখানে ধরো হাইপোথেটিক্যালি বিএনপি আসলো এবং বিএনপি এসে মনে করলো যে না আমি উচ্চকক্ষ রাখবো না, বিএনপি এসে মনে করলো আমি প্রধানমন্ত্রীর 2 বারের বেশি থাকতে পারবে না, এই রুল রাখবো না, সে আইসা বাদ দেখ, জনগণ দেখুক যে সে কোন কোন জায়গায় ডিসএগ্রি করছে, তার মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল কনসাসনেস তৈরি হবে এবং এটার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে আগাবো। কিন্তু আমি এই জায়গাটাকে এইভাবে ছেড়ে দিতে চাই না যে আমি কিছুই করবো না, পরের সরকার এসে করবে। আমি মনে করি সেটা এই গণ অভ্যুত্থানের পর আমাদের যা যা ঘটছে এবং যা যা আকাঙ্ক্ষা তার সাথে একটা বিট্রায়াল হবে। কিন্তু বিএনপি কাজটা কেন করে বলে আপনার ধারণা? মানে এইটাকে আগে বাস্তবায়ন করা নিয়ে বিএনপির গরিমসির ঠিক রিজনটা কি? আমার কাছে মনে হয় যে বিএনপি একটা শর্টকাট পথে যাইতেছে। শর্টকাট পথটা হলো আওয়ামী লীগ তোমার ক্ষমতা থেকে ফল করছে, তাহলে ক্ষমতা আসার কথা কার? বিএনপির আসার কথা। কারণ 91 থেকে 2001 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, হয় বিএনপি জিতছে নাহলে আওয়ামী লীগ জিতছে, জোট হয়েছে কিন্তু লিডিং ছিল বিএনপি। তাহলে বিএনপি মনে করে বাই ডিফল্ট তার ক্ষমতায় আসার কথা, তাহলে সে যা যা করবে তার সবকিছু ক্ষমতায় আইসা সে করবে, তার আগে অন্য কেউ করবে, ক্ষমতা বিলম্বিত হবে, এটার ব্যাপারে বিএনপির একটা আনহ্যাপিনেস আছে, আমার কাছে এটা মনে হয়। দ্বিতীয়ত হলো যে অ্যাজ এ পার্টি বিএনপির মধ্যে তো এখন ডেমোক্রেটিক প্রসেস নাই, কারণ আওয়ামী লীগের 15 বছর তারা তো আসলে রাজনীতি করতে পারে নাই, একসাথে বসতে পারে নাই, আলাপ আলোচনা করতে পারে নাই, কথা বলতে পারে নাই। তো এখন তার দলের মধ্যে লোকেরা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে অথবা তোমার ঘোষণাপত্র নিয়ে অথবা সনদ নিয়ে কি চায়, এটা নিয়ে দলের মধ্যে ব্যাপক পরিসরে আমার মনে হয় না যে আলোচনা হয়েছে। তার এই পদ্ধতির মধ্যে দিয়ে যায় নাই। এটা হয়তো তোমার টপ লিডারশিপের একটা অংশ নিজের আলাপ আলোচনা করে একটা প্রেফারেন্স তৈরি করতেছে। তো বিএনপি যদি ডেমোক্রেটিক ওয়েতে তার পার্টির মধ্যে আরো ডিটেইল আলোচনা করতো, তাহলে আমার মনে হয় যে এখনকার যে পজিশন আছে সেই পজিশন থাকতো না। মানে আমি জিনিসটা এখন আমার কাছে আমি কনভিন্স না যে বিএনপি ঠিক কি কারণে তারা, কারণ এই বিএনপির এই স্ট্যান্সটা যে তারা সনদটাকে এখন তারা ইমপ্লিমেন্ট করবে না, তারা নিজেরা ক্ষমতা এসে করবে, বিএনপির এই স্ট্রং স্ট্যান্সটার কারণে মানে ইলেকশন নিয়ে যতটুকু ধোঁয়াশা এখন আছে, আনসার্টেনিটি আছে মানুষের মধ্যে, সেটা কিন্তু ঠিক এই জায়গাটা থেকে আসছে যে বিএনপি বলতেছে আমি এটা এখন করবো না, ইলেকশনের আগে আমি করবো না। আর সব না, কিন্তু এটা নিয়ে ইলেকশনের ব্যাপারে ধোঁয়াশা না, কারণ বিএনপি তো আর্লি ইলেকশন চাইছে, বিএনপি ডিসেম্বর ইলেকশন। সেটা তো জামাতও বলছে, জামাত বলছে যে আমরা প্রয়োজনে আমরা ডিসেম্বর ইলেকশন করব, কিন্তু জুলাই সনদ এটাকে আগে বাস্তবায়ন হইতো না, সেটাই। কিন্তু তাহলে তোমার মানে ইলেকশন নিয়ে ধোঁয়াশা নাই, তার কারণ হলো বিএনপি নির্বাচন চাইতেছে, জামাত নির্বাচন চাইতেছে, এনসিপি শুধুমাত্র তোমার গণপরিষদ অধিবেশন চাইছে। মানে তাদের কথা হলো যে বিচার, গণপরিষদ এগুলো হচ্ছে তোমার মোর ইম্পর্টেন্ট দেন দ্য টোটাল প্রসেস। কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু একটা সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে মানে এবং নির্বাচনের ব্যাপারে তারা মোরাললেস অ্যাগ্রিড হয়েছে। তো এই জায়গায় আমি নির্বাচন নিয়ে ধোঁয়াশার জায়গাটা দেখি না। যে জায়গাটা আমি ধোঁয়াশাটা দেখি সেটা হলো যে নির্বাচনে যাওয়ার আগে
তোমার জুলাই সনদটাকে আমরা একটা লিগ্যাল স্টেপ হিসেবে নিব কিনা। এইখানে আমি তোমার দেখি। কিন্তু ইলেকশন নিয়ে তো ধরো মোরাললেস এখন পর্যন্ত সবাই তোমার এগ্রিড যে ডক্টর ইউনূসের জুনের তোমার ডেডলাইন যাতে ভায়োলেট না হয়, ফেব্রুয়ারি একটা প্রপোজড ইলেকশন ডেট হিসেবে আছে। না মানে আমি জিনিসটা ধরেন যে এনসিপির যে স্টেটমেন্ট আপনি যেটা বলছেন, তারা গণ অধিকার পরিষদ চায়, জামাত ইসলামী তারা দুই কক্ষেই পিআর চায় এবং জুলাই সনদের বাস্তবায়ন চায়, যেটা এনসিপিও চায় জুলাই সনদের বাস্তবায়ন। এদের সাথে বিএনপির ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে যে জুলাই সনদটা কখন বাস্তবায়ন হবে। যেমন পিআর নির্মক্ষকে বিএনপিকে তুমি ক্লিয়ারলি যেটা বুঝবা সেটা হলো সে নির্বাচনের আগের যে কাজগুলো, এই কাজগুলোকে সে মিনিমাইজ করতে চায়। কেন সে মানে এটা মানে ইটস নট এ জাইগান্টিক ওয়ার্ক। মানে আমি জিনিসটা বুঝতে চাইতেছি যে এটা তো খুব একটা জাইগান্টিক কোনো কাজ না। আপনি যেই সনদগুলোতে আপনি যেই পয়েন্টগুলোতে অ্যাগ্রি করছেন, সেই অ্যাগ্রিড পয়েন্টগুলা মানে যে কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে বাস্তবায়ন মানে ইলেকশনের আগে বাস্তবায়ন করে ফেলে সমস্যা কোথায়? বিএনপির সাইকোলজির জায়গা যদি দেখি তাহলে তারা ধরো এক ধরনের স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, যে কনস্টিটিউশন যেটা আছে এটাই থাকুক, এর মধ্যে অল্প কিছু মাইনর পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। এটা আরেকটা জায়গা বোধহয় একাডেমিকলি যদি দেখো তাহলে বিএনপি সরকারের ক্ষমতা কমাইতে চায় না। তারা চায় যে সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার পুরোটাই যেন গভর্নমেন্টের হাতে থাকে। এটাকে যদি তুমি সরায় ফেলো তাহলে পরে গভর্নমেন্ট উইক হয়ে যাবে, এবং উইক হলে তারা সরকার চালাইতে পারবে না। বিএনপির এইরকম একটা পারসেপশন আছে, এবং বিএনপি বোধহয় কিছু কিছু জায়গায় মনে করে যে তারা যেহেতু প্রসপেক্টিভ পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় আসবে, তাহলে সরকারের ক্ষমতায় যদি তুমি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করো তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তাদের হাত পা কিছুটা বাধা হবে। আর অন্যরা যেহেতু ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম, এই জন্য এরা চাইতেছে, তাদের জন্য কোনো তোমার লস নাই, লসটা পুরো বিএনপির জন্য। এইটা একটা ধারণা। আমি বিএনপির এই তোমার ঐক্যমত্য কমিশনে যে আছে সালাউদ্দিন সাহেব, ওনার বেশ কিছু ইন্টারভিউতে আমি দেখলাম যে ওনার এরকম একটা চিন্তা আছে যে উনি বলতে চায় যে এক্সিকিউটিভের ক্ষমতা যদি আমরা অতিরিক্ত কমায় ফেলি তাহলে সরকার কাজ করতে পারবে না। থিওরিটিক্যালি কিন্তু এটা ঠিক যে তুমি যদি এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের ক্ষমতা অনেকখানি কমায় ফেলো তাহলে দ্যাটস এ প্রবলেম। কিন্তু আমরা যেটা রিফরমেশনটা যেই ফিলসফিতে চাইতেছি, সেই ফিলসফিটাই কিন্তু যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা কিছুটা কমাইতে হবে। তার হাতে এত ক্ষমতা হয়ে গেছে যে সে আসলে চাইলে হাসিনা হয়ে উঠতে পারে, এটাই হাইপোথেসিস। এখন বিএনপি যেটা বলতেছে, সে বলতেছে আমার ট্রাস্ট করো, আমি হাসিনা হব না। কিন্তু মেথডোলজিক্যালি যদি আমি বলি যে সিস্টেম্যাটিকলি এতখানি ক্ষমতা থাকলে তার হাসিনা হয়ে ওঠার সম্ভাবনা আছে, এবং ক্ষমতা কিছুটা কমানো দরকার, চেক অ্যান্ড ব্যালেন্স করা দরকার। এই জায়গাটাতে আমার বোধহয় যেহেতু বিএনপি প্রসপেক্টিভলি ক্ষমতায় আসার জায়গা থেকে মনে করতেছে তার হাত পা কিছুটা বাধা হয়ে যাবে, এই কারণে সে এটার বিপক্ষে দাঁড়াইছে। এটা একটা সাবস্টেনশিয়াল। রাইট। আমার কাছে এই পয়েন্টটাকে, আপনার এই লাস্ট পয়েন্টটাকে যথেষ্ট ভ্যালিড মনে হয়েছে যে বিপি মনে করতেছে যে হ্যাঁ আমার হয়তো মানে স্কোপটা কমে যাবে অনেক, সরকার পরিচালনার স্কোপটা কমে যাবে। কিন্তু আমরা কিন্তু এটাই চাইতেছি যাতে স্কোপটা কমে যায়। তার কারণ হলো যে ধরো একজন নির্বাচন জিতলো, নির্বাচন জেতা মানে হলো 5 বছরের জন্য সে শাহানশাহ, তার কাজের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কেউ তারে জবাবদিহি করতে পারবে না, কেউ তারে ডাবল চেক করতে পারবে না, সে চাইলে যা খুশি করতে পারবে। আমরা তো এটা চাই না। আমরা তো চাই যে সরকারের ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, একটা লিমিট থাকুক। ওকে, তাহলে আমাদের এখানে লাস্ট তাহলে কনক্লুশনটা কি? আমি স্টিল দেখতেছি যে জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে অন্য মানে পলিটিক্যাল পার্টিকুলার যে ডিস্টেন্স, এটা কিভাবে এক্সিকিউশন হবে, এই ডিস্টেন্সটা যদি মিনিমাইজ না হয় তাহলে তো ইলেকশন আমি মনে করি এটা মিনিমাইজের কোনো দরকারই নেই। বর্তমান সরকারের উচিত এক্সিকিউটিভ ডিসিশন করে দিয়ে নির্বাচনে চলে যাওয়া। তো বিএনপির সামনে কি সুযোগ থাকবে? ধরো যে আমি জুলাই সনদ বাস্তবায়ন করে ফেললাম এক্সিকিউটিভ ডিসিশনে আমি বাস্তবায়ন করে আমি ইলেকশনে গেলাম, বিএনপির তো ইলেকশন আসতে হবে, তার তো কোনো নাই। সে বড় যে আনহ্যাপি হবে, হোক আনহ্যাপি, আমি মনে করি যে দেশের জন্য এটা ভালো। তারপর সে যদি বলে যে আমি ইলেকশনে জিতে এগুলো রাখবো না, আই এম হ্যাপি উইথ দ্যাট। ওকে, আসো, তুমি নির্বাচনে জিতে এসে না রাখলে না রাখো, জনগণ তখন তোমাকে জাজ করবে যে মানে তুমি দেশের জন্য ভালো করতেছো না খারাপ করতেছো। বিএনপি যেটা আর্গু করতেছে যে এই পরিবর্তনগুলোর দরকার নাই, এটা বাদেই সুশাসন সম্ভব, তাহলে বিএনপি এসে এগুলো বাদ দিয়ে এসে সুশাসন দেখ, তাহলে মানুষ তার সুশাসনকে জাজ করবে। মানুষ যদি দেখে যে না, এই সংস্কার প্রক্রিয়া ছাড়াই বিএনপির আগামী গভর্নমেন্ট যদি সে আসে ক্ষমতায়, সে আইসা ভালোভাবে করতে পারতেছে, আই এম হ্যাপি উইথ দ্যাট, পিপল উইল ভোট ফর দেম। আর মানুষ যদি দেখে যে সে ক্ষমতায় আইসা এগুলো বাদ দিয়ে আসে ডিজাস্টার করছে, তাহলে মানুষ একসাথে তার দুইটার জন্য অ্যাকিউজ করবে। এক হলো তার ব্যাড গভর্নেন্সের জন্য, আর দ্বিতীয় বলবে যে এই যে দেখো এই ব্যাড গভর্নেন্স এই কারণে হয়েছে যে সে আগের সংস্কার প্রস্তাব মানে নাই। তাহলে এই যে একটা পাবলিক তোমার কনসাসনেস তৈরি হবে, এইটাই আমাদের রাজনীতির সামনে আগায় নিয়ে যাবে।
এই কারণে আমি মনে করি যে এই সরকারের উচিত এক্সিকিউটিভ ডিসিশনে এটাকে এটাকে অ্যাপ্রুভ করা এবং অ্যাপ্রুভ করার পরে নির্বাচনে চলে যাওয়া। বিএনপির যে পজিশন আছে তারা জনগণের সাথে সে ডিল করবে, যে যদি সে জিতে আসতে পারে সে বাদ দিয়ে দেখ। এনসিপির যেই গণ অধিকার পরিষদের দাবি, এই গণপরিষদের যে তোমার দাবি আছে যে কনস্টিটিউশনাল তোমার কনস্টিটিউশন লেখার জন্য তারা পার্লামেন্টের যে অ্যাসেম্বলি তারা চাইতেছে, তারা একটা নির্বাচনের এজেন্ডা করুক, নির্বাচনের এজেন্ডা করে যদি 2/3 ভোট পায় তারা এসা করুক। জামাত লোয়ার কক্ষে তোমার পিআর চাইতেছে, যেটা হচ্ছে প্রাইমারিলি প্রপোজালের মধ্যে ছিল না। জামাতও নির্বাচনে যাক, 2/3 ভোট পাইলে তারপর কনস্টিটিউশন চেঞ্জ করে পরের বারে পিআর করুক। তাহলে যার যেটা একক দাবি, যেখানে ধরো যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি একসাথে এগ্রি করে নাই, সেই একক দাবিগুলো নিয়ে তারা নির্বাচনে যাক। জামাত তার দাবিতে বলুক যে আমি এই ইলেকশনে 2/3 পাইলে পরের বারে পিআর দিব, দেখি জনগণ তার ভোট দেয় কিনা। বিএনপি বলুক যে আমি 2/3 পাইলে এই পরিবর্তন যেটা যেটা আমি পছন্দ করি না, আমার যেখানে তোমার ডিফারেন্স অফ অপিনিয়ন দিচ্ছি তার সবগুলো আমি বাদ দিয়ে দিব। এনসিপি এসে বলুক যে আমি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করব, তারপর জনগণ যারা ভোট দিবে সে এসে সেটা করবে। দ্যাটস দ্য ডেমোক্রেসি, রাইট? রাইট। তার মানে তো বলটা তো হইলো এখন ডক্টর ইউনূসের কোর্ট, সরকারের কোর্ট। এক্স্যাক্টলি, আমি মনে করি যে সরকারের উচিত স্ট্রং হওয়া এবং সরকারের উচিত যে এত যত মানে যেটুকু হয়েছে এত কেয়ার না করে তোমার এক্সিকিউটিভ ডিসিশনে যায় নির্বাচন দিয়ে দাও, তারপর ইলেকশনে যার যার এজেন্ডা নিয়ে শেষে যাবে, জনগণ যারা ভোট দিবে সে আসা তোমার দেশের সেভাবে বাস্তবায়ন করবে। আমি মনে করি দ্যাট শুড বি অ্যান ইজি গেম। এটা সোজা সড়ক হিসাব এরকমই হওয়া উচিত। এত যে সমন্বয়ের যখন নাই, একটা লাইন তো দেখি এখানে সরাসরি ইউনূস সরকারের ইলেকশনে তার যে মেথড, সেই মেথডটা অ্যাপ্লাই করে সে মাঠে ইলেকশনটা দিয়ে দিই, যেগুলা নিতান্ত না করলে নয় সেগুলা কমপ্লিট করে ঠিক। তারপরে যার যেটা খায় আছে বাবা, সে জায়গায় এসে হাই স্কুল আসবে। ধন্যবাদ।